স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দীর্ঘ 2 দশকেও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত রায় হয়নি। বর্তমানে আপিল বিভাগে মামলাটির শুনানি চলছে। আইন বিশেষজ্ঞদের মতে মামলার রায় কবে ঘোষণা করা হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন। এমন বাস্তবতায় আজ 21 বছর পূর্ণ হলো আলোচিত ওই হামলার। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে দুর্বৃত্তদের ছোড়া গ্রেনেডে মারা যান দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। আহত হন শতাধিক নেতাকর্মী। ঘটনার পর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা দায়ের করা হয়। শুরুতে এই মামলায় নাম না থাকলেও 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আসামির তালিকায় যুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 30 জনকে। ওই মামলার বিচার শেষে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। 11 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের দণ্ড। আসলে এটা এরকম রাজনৈতিক মামলা ছিল না, এটা ছিল মূলত জঙ্গি হামলার বিষয়। সেই দিক থেকে জিনিসটাকে মোড় ঘুরিয়ে 2009 সালে নতুন সরকার আসার পরে অধিকতর তদন্তের মাধ্যমে এই মোড়টা ঘোরানো হয়েছে। এই ক্ষেত্রে টর্চার করে টিএফআই সেলে বন্দি রেখে মুফতি হান্নান সহ 12 জনের কাছ থেকে কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া হয়েছে। সেই 111-এর সময় জনাব তারেক রহমান সাহেবকে ফিজিক্যালি টর্চার পর্যন্ত করেছে। সেই সরকারের সময় প্রদত্ত চার্জশিটেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। 2008-এর নির্বাচনের পরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম বললেন যে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেব জড়িত, তার ভাষায়। তখনই মামলার মোড়টা অন্যদিকে ঘুরে গেল। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গেল 1 ডিসেম্বর ওই মামলার সব আসামিকে খালাস দিয়ে পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। মামলাটি বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অনন্য নজির বলেও মন্তব্য করে আসামি পক্ষ। রায়ের পিছন দিকে তৎকালীন যিনি বিচারক ছিলেন তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন রায়ের ভিতরে। আমরা মনে করি এগুলো বিচারিক যে আচরণ আছে তার বরখেলাফ, সেগুলো সবই আদালতের সামনে উপস্থাপিত হবে। যেহেতু শেখ হাসিনার ক্ষমতা, তার উদ্দেশ্য যেহেতু তারেক রহমান সাহেবকে এই মামলায় ফাঁসাবে, বিএনপিকে কুলসিত করার জন্য এই হীন মানুষে অত্যন্ত পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলকভাবে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো। আসামি পক্ষের আইনজীবীরা আশা করছেন হাইকোর্টের দেয়া খালাসের রায় আপিলেও বহাল থাকবে। তার খালাসের রায় বহাল থাকবে, এটা আমাদের প্রত্যাশা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের মাটিতে থাকা বাংলাদেশের আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের দেয়া প্রেস বিবৃতিকে ভুল দাবি করেছে নয়াদিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়। এতে বলা হয়, ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। এছাড়া দেশটির সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনারও অনুমতি দেয় না। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেয়া প্রেস বিবৃতি ভুল। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এতে বলা হয়, জেনারেল ওয়াকারুজ্জামান চীন সফরকালে দেশটির সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনীর প্রধান আগামী 27 আগস্ট দেশে ফিরবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে একটি বাস ও 9টি সিএনজি অটোরিকশা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায় ভোর 5টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশন গ্যাস সরবরাহের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সিএনজি স্টেশনের 3 জন কর্মচারী আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিল্ডিংয়ের ভিতরেও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত 3 দিন ধরেই জেলায় বৃষ্টিপাত হচ্ছে। রাতভর ভারী বর্ষণে অতিষ্ঠ বরগুনার সাধারণ শ্রমজীবীরা। গত 24 ঘন্টায় জেলায় 70.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। উত্তরের জেলায় নওগাঁয় ফের ভারী বৃষ্টির কারণে ছোট যমুনা ও আত্রাই সহ অন্যান্য নদীর পানি নতুন করে বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা সিটি দখলে নিতে হামলা শুরু করেছে ইসরায়েল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। এতে বুধবার সকাল থেকে এখন পর্যন্ত হামলায় 81 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 15 জন ত্রাণ প্রত্যাশী। গাজা দখলের অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় 60,000 রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর বাইরে 20,000 সেনার দায়িত্বের সময়সীমা বাড়ানো হয়েছে। 5টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। এবারে খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে বাজ ডে লেডে ও মাইকেল লেভিটের মতো অভিজ্ঞ অলরাউন্ডার এবং আগ্রাসী ওপেনার রুলফ ফন ডার মেরওয়ার মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আসছেন না এই সফরে। 30 আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি 2টি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে 1 ও 3 সেপ্টেম্বর। ডাচরা দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেনি। টি-20তে 2 দলের মুখোমুখি 5 লড়াইয়ে বাংলাদেশের জয় 4টি। নেদারল্যান্ডসের একমাত্র জয়টি নিজেদের মাঠে 2012 সালে। নতুন রূপে সাজতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় দলের মূল অনুশীলন ক্যাম্পে দেখা গেছে বয়সভিত্তিক দলের 7 ফুটবলার, যাদের কাউকেই চেনেন না অধিনায়ক জামাল ভুঁইয়া। ঘরোয়া ফুটবলের ক্লাব বসুন্ধরা কিংসের কাছে বাফুফের জিম্মি দশা দেখে প্রধান কোচও বিস্মিত। না, ওরা তো জয়েন করবে না, ওরা পরে জয়েন করবে না। যারা আছে ওরা পারফর্ম করতে হবে না। মুখে জড়তা স্পষ্ট, তিনি জানেন না দলে কে আছেন কিংবা কারা আছেন। ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে আগামী 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার জন্য দলে পুরো খেলোয়াড়দের একসাথে পাচ্ছেন না কোচ হেভিয়ের কাবরেরা। অনুশীলন শুরু হয়েছে গেল শুক্রবার, কিন্তু গণমাধ্যমের কাছে দৃশ্যমান হয় বুধবার। এভাবে অনুশীলন করানো যায় না। অপেক্ষা করার নামে থেমে থাকাও সম্ভব নয়। বয়সভিত্তিক দল থেকে যাদের পেয়েছি তাদের নিয়ে কাজ শুরু করতে হচ্ছে। 12 জন নিয়ে অনুশীলন শুরু, যার মধ্যে অনূর্ধ্ব 23 ও 19 মিলিয়ে রয়েছে 7 জন। বাকি 5 জনই লোকাল। বসুন্ধরা কিংস ছাড়েনি 10 জন ফুটবলার। ফিফা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না হামজা, ফাহমিদুল, শামিদ সোমদের। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বেকায়দায় রয়েছে টিম বাংলাদেশ। প্রায় 1 সপ্তাহ হতে চলল, মূল খেলোয়াড়দের পাচ্ছি না। বসুন্ধরা কিংসের সাথে কথা বলেছে বাফুফে। ফেডারেশনের দিকে তাকিয়ে আছি আমি, তবে নতুনদেরও চ্যালেঞ্জ নিতে হবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 12 সেপ্টেম্বর শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের মৌসুম। তার প্রস্তুতি নিতেই বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়তে চাইছে না ইনজুরিকে প্রাধান্য দিয়ে। যেখানে দেশের সম্মানটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেখানে ক্লাবের জিম্মি দশা থেকে বেরিয়ে আসতে বাফুফে কতটা পেশাদার হতে পারে, এখন সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনে 28 পদে 509 মনোনয়নপত্র জমা, অধিকাংশ প্যানেল চূড়ান্ত।
এদিকে প্রশাসন, রাজনীতিবিদ, ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট, দুদকের প্রাথমিক অনুসন্ধান। আরও দেখতে পাচ্ছি তন্বীর সম্মানে পদ ছেড়ে দিল প্যানেলগুলো। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ডাকসুর ভোট যুদ্ধে 9 প্যানেল, আবিদ হামিমের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল ঘোষণা, জুলাই শহীদের মাজার জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু। আরও দেখতে পাচ্ছি 21শে আগস্ট গ্রেনেড হামলা যেভাবে বিকৃত করা হয় বিচারকে, এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। মানব সম্পদ উন্নয়নে বড় বাধা অসংক্রামক রোগ, সুস্থ প্রজন্ম গড়তে হবে বললেন প্রধান উপদেষ্টা। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা হবে 5 প্যানেলে, ডাকসু নির্বাচন, 28 পদে 509টি মনোনয়নপত্র জমা, 26শে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা, ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন চেয়ে চিঠি। আরও রয়েছে ক্যাম্পাসকে নেতৃত্ব দিক গণতান্ত্রিক সংস্কৃতি, আলতাফ পারভেজের অভিমত। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে প্রচলিত পদ্ধতিতেই ভোট প্রস্তুতি, 3 বিষয়ে ব্যস্ত ইসি, রোডম্যাপ চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। এদিকে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বললেন নজরুল ইসলাম খান। আরও দেখতে পাচ্ছি চাঁদাবাজি, মাদক দমনে এখনই সুবর্ণ সুযোগ, এ নিয়ে রয়েছে বিশেষ লেখা। ডাকসুতে 509 মনোনয়নপত্র দাখিল, হল সংসদে 1109, আবিদ হামিমের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল। আরও রয়েছে ভারতে আওয়ামী লীগের কার্যালয় অবিলম্বে বন্ধ করতে বলল বাংলাদেশ, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই জানিয়েছে ভারত। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কর্মী পাঠাতে অনিয়ম, অর্থ পাচার তদন্তের মুখে 100 এজেন্সি, মালয়েশিয়ার শ্রমবাজার। আরও দেখতে পাচ্ছি সনদের 3 অঙ্গীকার নিয়ে বিএনপির আপত্তি, জুলাই জাতীয় সনদকে সংবিধানের ওপরে নয়, আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই অঙ্গীকারে আপত্তি, ভোটের আগে সংবিধান সংস্কার নয়। আরও রয়েছে রাজস্ব আহরণে অভিজ্ঞরা নিয়োগে প্রাধান্য পাবেন, অধ্যাদেশ সংশোধনের খসড়া। বিভক্তির মাঝেও বৈচিত্র্য দিয়ে মন জয়ের চেষ্টায় বামপন্থীরা, ঐক্যমত্য না হওয়ায় একাধিক প্যানেল, সাংস্কৃতিক সংগঠনগুলোকে পাশে পাওয়ায় আশাবাদী। মনোনয়নপত্র জমা শেষ, 8 প্যানেল ঘোষণা। আজকের পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি জুলাই সনদ নিয়ে আগস্টেও সংশয়, দলগুলোর মতপার্থক্য, প্রত্যাশা ছিল আগস্টের শুরুতেই চূড়ান্ত হবে, 6 দল মত দিয়েছে, সময় চেয়েছে 5টি, 22 আগস্টের মধ্যে মত দেয়ার অনুরোধ, অনিশ্চয়তা দেখছি না বললেন আলী রিয়াজ। এদিকে গুড়িয়ে দেয়া হলো নজরুল হামিদের বাংলো, এ নিয়ে আরও একটি প্রতিবেদন রয়েছে। ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির। আজকের পত্রিকার আরেকটি শিরোনামে দেখতে পাচ্ছি নিউরো সায়েন্সেসে ভর্তি 167 জনের বেশিরভাগেরই খুলি ছিল না, মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যে 1 চিকিৎসক। এ নিয়ে এই মামলায় গতকাল 4 জন সহ 16 জন সাক্ষ্য দিলেন। 51 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক, সাদা পাথর লুট। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো, এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।